কাটাতে পারবেন? কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন, চেষ্টা করব, কিন্তু এই পরী খুব শক্তিশালী। ঠিক তখনই ঝুম 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 ছাদ থেকে আবার নুপুরের শব্দ ভেসে এলো। সবার বুক কেঁপে উঠল। কবিরাজ মাথা তুলে ছাদের দিকে তাকালেন, তারপর গম্ভীর গলায় বললেন, আজ রাতেই ওর মুখোমুখি হতে হবে। রাত বাড়তে লাগলো, বাইরে কুয়াশা পড়ছে, বাড়িতে তখন রাত 12টা। কবিরাজ বাড়ির উঠানে একটা বড় গোল দাগ আঁকলেন, চারপাশে আগরবাতি জ্বালালেন, তারপর একটা ছোট লোহার বাক্স খুলে সেখান থেকে কালো রঙের গুঁড়া বের করলেন। সালমা ফিস করে বলল, এই গুঁড়া কি? কবিরাজ বললেন, এটা পাহাড়ি লবণ আর কিছু গোপন জিনিস, অশুভ শক্তি দুর্বল হয়। তারপর তিনি সবাইকে সতর্ক করলেন, আমি যাই দেখি কেউ ভয়ে দৌড়াবেন না, আর কোনো শব্দ করবেন না। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ পুরো বাড়ির বাতাস ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল বরফের হাওয়া বইছে। তারপর ঝুমঝুম নুপুরের শব্দ, এবার শব্দটা খুব কাছে। ধীরে ধীরে ছাদের সিঁড়ি দিয়ে কেউ যেন নিচে নামছে, টুপ টুপ কারোর ভেজা পায়ের শব্দ। সাইফুল কাঁপতে শুরু করলেন। রফিক টর্চ জ্বালিয়ে সিঁড়ির অন্ধকারে একটা সাদা ছায়া দেখা গেল। লম্বা চুল মাটিতে লেগে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার পায়ে রূপালী নূপুর। ঝুমঝুম ছায়াটা ধীরে ধীরে নিচে নামছিল। কবিরাজ উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ ছায়াটা থেমে গেল, তারপর মাথা উঁচু করল। সেই মুহূর্তে সবাই দেখল তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সালমা চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে পুরো বাড়ির সব বাতি নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম। কবিরাজ গম্ভীর গলায় বললেন, কেউ ভয় পাবেন না। তিনি হাতের তসবি উঁচু করতেই প্রচন্ড বাতাস বইতে শুরু করলো। আগরবাতিগুলো একসাথে নিভে গেল। তারপর সে ভয়ঙ্কর সাদা ছায়া ভয়ঙ্কর কণ্ঠে হাসলো, এমন হাসি শুনলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ রফিক দেখতে পেলেন ছায়াটা আর সিঁড়িতে নেই, সে এখন উঠানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। কিন্তু সে কিভাবে এত দ্রুত এলো কেউ বুঝতে পারল না। কবিরাজ চিৎকার করে বললেন, ঠিক? সাদা ছায়াটা ধীরে ধীরে বলল, এই বাড়ি আমার। তার কণ্ঠ ছিল একসাথে নারী আর পশুর মতো। শুনে সবার শরীর কেঁপে উঠল। কবিরাজ আবার দোয়া পড়তে লাগলেন। তখন হঠাৎ পরীটা ভয়ঙ্কর ভাবে চিৎকার করলো। চারিদিকে কাঁচ ভাঙার শব্দ, একসাথে বাড়ির সব জানালার কাঁচ ফেটে গেল। সালমা কান চেপে ধরে বসে পড়ল। তানিয়া কাঁদতে লাগলো। পরীটা এবার ধীরে ধীরে কবিরাজের দিকে এগোতে লাগলো। তার পা মাটিতে লাগছিল না, মনে হচ্ছিল ভেসে আসছে। কবিরাজ কালো গুঁড়া ছুঁড়ে মারলেন, সাথে সাথে পরীটা আগুনের মতো চিৎকার করে উঠল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে আবার হাসতে শুরু করলো। তারপর এক ঝটকায় কবিরাজকে ছিটকে ফেলে দিল। কবিরাজ মাটিতে পড়ে রক্ত তুলতেলেন। সবাই হতবাক। সাইফুল দৌড়ে গেলেন তাকে ধরতে। কবিরাজ কাপা গলায় বললেন, এটা খুব শক্তিশালী, আমি পারবো না। এই কথা বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর সেই মুহূর্তে পরীটা ধীরে ধীরে অন্ধকারে মিলে গেল। নূপুরের শব্দ থেমে গেল। পরদিন সকাল, পুরো বাড়িতে আতঙ্ক। কবিরাজের জ্ঞান ফিরলেও তিনি আর বাড়িতে থাকতে রাজি হলেন না। যাওয়ার আগেই তিনি সাইফুলকে বললেন, এই পরীকে সাধারণভাবে তাড়ানো যাবে না। তাহলে কি করব? কবিরাজ নিচু গলায় বললেন, এই বাড়ির অতীত খুঁজে বের করুন, ওর সাথে এই বাড়ির পুরনো কোনো সম্পর্ক আছে। এটা বলে তিনি চলে গেলেন। সে রাতের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। প্রতিদিন রাতেই নূপুরের শব্দ শোনা যেত, কখনো ছাদে, কখনো সিঁড়িতে, আবার কখনো মানুষের ঘরের সামনে। এক রাতে তানিয়া ঘুম থেকে উঠে দেখলো তার জানলার বাইরে একজন সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে। মহিলার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে হাত নেড়ে তানিয়াকে ডাকছে। তানিয়া ভয়ে চিৎকার করে উঠল। রফিকা সালমা দৌড়ে এসে কিছুই দেখতে পেলেন না, কিন্তু জানলার বাইরে ভেজা পায়ের ছাপ ছিল। আর সে একই রাতে বাড়ির দারোয়ান করিম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সকালে বাড়ির পেছনের বাগানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তার চোখের চেয়ে ভয় বড় হয়েছিল। জ্ঞান ফেরার পর সে হাঁপাতে কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি ছাদের ওই মহিলা, সে গাছের উপরে বসেছিল। সবাই আতঙ্কে এসে একে অপরের দিকে তাকালো। করিম কাঁদতে কাঁদতে বলল, তার পা উল্টো ছিল। এই কথা শুনে বাড়ির কয়েকজন ভাড়াটিয়া সেদিনই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু ভয় এখানে শেষ হয়নি। সে রাতেই রহমান ভিলার ছাদে শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। রহমান ভিলার পরিবেশ দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। যে বাড়িতে একসময় মানুষের হাসির শব্দ শোনা যেত, সেখানে এখন সন্ধ্যা নামলেই নেমে আসে মৃত্যুপুরীর নীরবতা। ভাড়াটিয়াদের অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছে, যারা আছে তারা শুধু বাধ্য হয়ে আছে। কিন্তু সবচেয়ে বেশি ভয় পেয়ে গিয়েছিল বাড়িওয়ালা সাইফুল রহমান, কারণ এখন শুধু নূপুরের শব্দ নয়, বাড়িতে অদ্ভুত ছায়াও দেখা যাচ্ছিল। সেই রাত আকাশে কালো মেঘ, চারিদিকে কুকুরের কান্নার শব্দ। রাত প্রায় 1টা। রফিক সাহেব ঘুমাতে পারছিলেন না।
বারবার মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের সামনে হাঁটছে। ঝুম 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 নুপুরের শব্দ। ধীরে ধীরে দরজার সামনে এসে থামলো। তারপর টুকটুক টুকটুক কেউ দরজায় নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো। সালমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দরজা খুলবেন না? রফিকও ভয় পাচ্ছিল, কিন্তু শব্দটা থামছিল না। টুকটুক টুক। তারপর বাইরে থেকে মিষ্টি নারী কণ্ঠ ভেসে এলো। দরজা খোলা। সালমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ কণ্ঠটা ছিল একদম ছোট মেয়ে তানিয়ার মতো। তানিয়া তখন তাদের মাঝখানে ঘুমিয়েছিল। রফিক কাপা গলায় বললেন, কে? বাইরে থেকে আবার উত্তর এলো, আমি তানিয়া, আব্বু দরজা খোলো। এবার সালমার চিৎকার করে উঠল, না, এটা তানিয়া না। ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। এরপর সবাই চুপ, নুপুরের শব্দ নেই। রফিক সাহস করে দরজার কাছে গিয়ে নিচে গিয়ে দিয়ে তাকালেন, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে দুটো উল্টো পা, মানুষের পা না, আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, আর পায়ে রূপালী নুপুর। ঝুম। হঠাৎ পা দুটো অদৃশ্য হয়ে গেল। রফিক দরজা থেকে সরে এলেন, তার শরীর ঘামে ভিজে গেছে। সকাল হতেই তিনি সব ঘটনা সাইফুল রহমানকে বললেন। সাইফুলের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি নিচু গলায় বললেন, গতকাল রাতেও আমি ছাদে ওকে দেখেছি। কি দেখেছেন? সাইফুল কাপা গলায় বললেন, ও ছাদের রেলিং এর উপরে বসেছিল। তারপর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। এই কথা বলতেই তার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই বাড়ির পুরনো কাজের মহিলা রহিমা এসে বলল, বাবা, আমি একটা কথা জানি। সবাই তার দিকে তাকালো। রহিমা ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এই বাড়িতে একটা মেয়ে মারা গিয়েছিল। সাইফুল অবাক হয়ে বলল, কি বলছেন? রহিমা দীর্ঘশ্বাস ফেলল, আমি তখন ছোট ছিলাম। শুনেছিলাম আপনার বাবা বাড়িটা বানানোর আগে এখানে একটা পুরনো বাগান ছিল। সেই বাগানে এক সুন্দরী মেয়ে রাতে নাচ করত। রফিক বললেন, তারপর? এক রাতে মেয়েটা হঠাৎ মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা। সবাই চুপ হয়ে গেল। ঠিক তখনই উপরে ঝুমঝুম